তারা যে লুটপাটের বাজেট করেছে, আপনার কিন্তু ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই। এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে আপাতত স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি এখন ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ, করের চাপ দেন, ভিএটির চাপ দেন, সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার, পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি পেলে জনজীবনে ভোগান্তি ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লঙ্ঘন করবে। এমনিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় 10% কমাতে পারে, তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। উল্লেখ্য, 2024-25 অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 50,875 কোটি টাকার ঋণ বাজেট করা হয়েছিল। অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলো সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে। ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে এবং দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন করবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, অপ্রয়োজনীয় দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। অতীত সরকার কুইকেন্টার বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা। যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। গত 14 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় 1,25,000 কোটি টাকার উপর। শ্বেতপত্র কমিটিতে অন্তত উঠে এসেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়ন বাজেটের 40%ই লুটপাট করা হয়েছে। অধিকন্তু বাজেটের এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উপায় বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। উদাহরণস্বরূপ, প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরো মনোযোগী হওয়া যেতে পারে। নন ট্যাক্স এবং
নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন। ভ্যাটের হার না বাড়িয়ে বরং ভ্যাটের আওতা বাড়ানো যেতে পারে। নন ট্যাক্স যেমন নার্কোটিক্স ও লিকার ডিউটি, মোটর ভেহিকেল ট্যাক্সেস, নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ড অ্যান্ড লিকার ডিউটি, মোটর ভেহিকেল ট্যাক্সেস যেমন ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট, ইন্টারেস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফি, সার্ভিস ফি, লিজেন্স, টোল ইত্যাদি। সরকার টিআইএন নাম্বারধারীদের রিটার্ন সাবমিট এবং কর আদায় নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। এটি ইনকাম ট্যাক্স আওতা বাড়াতে এবং কর সংগ্রহের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। করযোগ্য আয়কে করের আওতায় নিয়ে আসা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এছাড়াও এটি কর ব্যবস্থা আরো স্বচ্ছ ও সুবিন্যস্ত করতে সহায়ক হবে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানুগ পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অলস অর্থের যথাযথ আইনানুগ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয়, বেতন দিতে হয় এবং অপ্রয়োজনীয় খাতে প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপিওভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি, যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা তো বন্ধ করতে পারছেন তারা, কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরোনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। সবাই জিডিপি এবং ডেট জিডিপি যে রেশিওটা, এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে। আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে, তাদের ইকোনমিক স্ট্রেংথ থাকতে হবে। আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবেন কিনা এটাকে। বাংলাদেশের এই অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে। আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে, এটা ক্রমান্বয়ে আনলেস আরো খারাপের দিকে যাবে। আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুন ভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য। তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে। তবে ইন্টেরিয়ম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়ম সরকার হিসেবে অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেটকে দিয়ে সেটা তারা করতে পারবে। সাবসিডি তো দিতে গেলে তো আপনাকে আরো রেভিনিউ হার্ন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় ইন্টেরিয়ম বাজেটের মধ্যে এগুলোর কোনো সুযোগ নেই। আপনি একটা বলতে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার, তাদের যে ফিডব্যাক থাকে জনগণকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে, সেটার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়ম ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল। ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এই আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো, তারা যে লুটপাটের বাজেট করেছে, আপনার কিন্তু ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই। এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে আপাতত স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি এখন ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর করের চাপ দেন, ভিএটির চাপ দেন, সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না।